আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ক্লাসে ষষ্ঠ শ্রেণীর বীজগণিতের সরল সমীকরণ নিয়ে আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীর বীজগণিতের পূর্ণ সংখ্যা অধ্যায়ের পরে রয়েছে বীজগাণিতিক রাশির যোগ বিয়োগ। এই যোগ বিয়োগের পরে রয়েছে সরল সমীকরণ। সরল সমীকরণ যেভাবে ষষ্ঠ শ্রেণীতে রয়েছে, সপ্তম এবং অষ্টম ধারাবাহিকভাবে একটি শ্রেণী থেকে একটি শ্রেণীতে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সরল সমীকরণের ক্ষেত্রে আমাদেরকে কিছু বিষয় মনে রাখতে হবে। যে মনে করো তুমি লিখলা x + 1 = 5। এই যে x আছে, এই x কে আমরা সাধারণত বলি চলক এবং এটাকে বলি প্লাস, যা প্রক্রিয়া চিহ্নের ভিতরে পড়ে। প্রক্রিয়া চিহ্ন চারটি: যোগ বিয়োগ গুণ ভাগ। এই জায়গায় প্লাস মাইনাস ইনটু ডিভিশন। এবং দেখতে পাচ্ছি যে এটা এই জায়গায় একটা সমান চিহ্ন রয়েছে এবং ডান পক্ষ রয়েছে। যেহেতু সমান চিহ্ন রয়েছে সেহেতু এই জায়গাকে আমরা ধরে নিব ডান পক্ষকে, সমান চিহ্নের ডান পক্ষকে ডান পক্ষই ধরব। ডান পক্ষ। আর সমান চিহ্নের বাম পক্ষকে আমরা বাম পক্ষই বলবো। তাহলে সমীকরণ গঠনের শর্তে কি দাঁড়ালো? যদি চলক থাকে, প্রক্রিয়া চিহ্ন থাকে, সমান চিহ্ন থাকে এবং সমান চিহ্নের উভয় পক্ষে বীজগাণিতিক রাশি থাকে। x + 1 একটি বীজগাণিতিক রাশি এবং 5 কেও বীজগাণিতিক রাশি হিসেবে সমীকরণের ক্ষেত্রে চিহ্নিত করা যাবে। এটাকে আমরা ধরে নিতে পারি সমীকরণ। এবং যে সমীকরণের এই যে x আছে, যে সমীকরণের ঘাত বা সূচক 1 হবে বা 1 হবে, সে হবে সরল সমীকরণ। এইটা যে চলকের ঘাত 1 হবে তখন তাকে বলবো সরল সমীকরণ। এই যখন x এর ঘাত 1 হবে তখন আসবে সরল। এবং এই যে সমান চিহ্ন, প্রক্রিয়া চিহ্ন, চলক সংবলিত গাণিতিক খোলা বাক্যকে সরল সমীকরণ বলে। তাহলে আমরা দেখলাম যে এই জায়গায় যে সমীকরণের দুইটি অংশ রয়েছে, একটি বাম পক্ষ, একটি ডান পক্ষ। এবং আমরা জানি সবাই যে বীজগণিতের ক্ষেত্রে ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষরগুলোকে সাধারণত চলক হিসেবে চিহ্নিত করা হয়। এই জায়গায় যখন আমরা সমান চিহ্ন পাব তখন সর্বপ্রথম আমরা এই সমান চিহ্ন যখন পাব তার সামনে বাম পক্ষ পাব। এবং বাম পক্ষটা যেহেতু একটি বীজগাণিতিক রাশি, এটা ক্যালকুলেশনের ক্ষেত্রে, সিম্পলিফাইয়ের ক্ষেত্রে আমরা প্রথমে বা ধরে নেব x + 1। এই জায়গায় ধরে নেব -1 সমান -1। কি করে নিলাম? যে এই সমীকরণের বাম পক্ষে রয়েছে +1, আমাকে এই +1 উঠাতে হবে, এই জন্য -1 নিয়ে আসলাম। যেহেতু বাম পক্ষে -1 নিয়ে আসলাম সেহেতু ডান পক্ষেও -1 নিয়ে আসতে হবে। বা ওই x এর জায়গায় x হবে, x এর জায়গায় x হবে। আর ওই +1 আর -1 চলে যাবে।
তাহলে শুধুমাত্র বাম পক্ষে থাকলো এক্স, ডান পক্ষে যদি +5, এটা +5, +5 থেকে -1 চলে যায় তাহলে হবে +4। প্লাস না দিলেও চলবে, অতএব x = 4। চলককে সাধারণত সমান চিহ্নের বাম পক্ষে রাখতে হয় বা রাখা হয়, এবং চলকের মান বা মূলকে, এই চলকের যে মান বা মূল বা ভ্যালু যেটা, এটাকে ডান পক্ষে রাখতে হয়। এটাই x এর মূল হলো 4। এখন যদি আমরা শুদ্ধি পরীক্ষা করি, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে আমরা লিখতে পারি শুদ্ধি পরীক্ষা কি, প্রথমে লিখব বাম পক্ষ সমান x + 1, x এর ভ্যালু বা মূল হচ্ছে 4 + 1 = 5, কার সমান, ডান পক্ষের সমান। x এর কোন মানের জন্য, কোন ভ্যালু এর জন্য ডান পক্ষের সমান হলো, x এর ভ্যালু যখন 4। এটাকে সাধারণত সরল সমীকরণ বলে। কি বলে? সরল সমীকরণ বলে। এই জায়গায় যদি আমরা আরো কয়েকটা সমীকরণ ধরি, যে x - 1 = 3, এইটাও একটা সরল সমীকরণ। আবার যদি ধরি 2y + 3 = y - 5, এইটা একটা সরল সমীকরণ। কেন? এই জায়গায় x এর ঘাত 1, এই জায়গায় y এর ঘাত 1, y এর ঘাত 1, সমান চিহ্নের উভয় পক্ষে বীজগাণিতিক রাশি রয়েছে, এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। বা আমরা আরেকটা লিখতে পারি, যেগুলা বইয়ের মধ্যে দেওয়া আছে, যে 2z - 1 = 0, এইটা একটা সরল সমীকরণ। এই জায়গায় দেখা যাচ্ছে যে এই জায়গায় x শুধুমাত্র একটা চলক, তাহলে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ। এই জায়গায় y, এই জায়গায় y এক চলক বিশিষ্ট সরল সমীকরণ। এর মানে এইটা নয় যে বাম পক্ষে y আছে, ডান পক্ষে y আছে, এর মানে চলক দুইটা। কারণ তোমার ঘরের দেয়ালে যদি তোমার ছবি টাঙানো দুইটা থাকে, সেম ছবি দুইটা যদি টাঙানো থাকে, এর জন্য তুমি দুইজন মানুষ না, কয়জন মানুষ? একজন হিসেবে বিবেচিত হবে। এইটা এই জায়গায় চলক হচ্ছে z। আবার দুই চলক বিশিষ্ট সমীকরণ আছে, সরল সমীকরণ x + y = 3, এটা দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। এটার ঘাত 1, এটার ঘাত 1, প্রক্রিয়া চিহ্ন রয়েছে, মধ্যখানে সমান চিহ্ন রয়েছে, এটা সমীকরণ হিসেবে বিবেচিত হবে, অবশ্যই সমীকরণ। অথবা 2x = y - 5, এটাও একঘাত বিশিষ্ট সরল সমীকরণ। কিন্তু কয় চলকের? দুই চলকের। x একটি চলক, y একটি চলক। আমরা আসি আরো কিছু জিনিস জানি ধারাবাহিকভাবে। যে মনে করো সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে এই যে জায়গায় আমরা +1 এর জায়গায় -1 আনলাম, এই ক্ষেত্রে কিছু শর্ত আছে, বা এইগুলাকে বলে গাণিতিক ভাষায়, গণিতের নিজস্ব ভাষা, স্বতঃসিদ্ধ। স্বতঃসিদ্ধ কি? মনে করো তোমার একটি বীজগাণিতিক বা সরল সমীকরণটি হচ্ছে
এ সমান বি। সরল সমীকরণটি কি? এ প্লাস এ ইকুয়াল টু বি, এ সমান বি। এই জায়গায় যদি তুমি বাম পক্ষকে সি যোগ করো, বাম পক্ষে কি যোগ করো? বাম পক্ষে যদি সি যোগ করো, ডান পক্ষেও তোমাকে সি যোগ করতে হবে। এটা হলো সমীকরণের নিয়ম, সমীকরণ ক্যালকুলেশনের নিয়ম। আবার যদি তুমি বাম পক্ষে এ নেও, ডান পক্ষে বি নেও, বা এ যদি বাম পক্ষে তুমি বাম পক্ষ থেকে সি বিয়োগ দাও, তাহলে তোমাকে মনে রাখতে হবে ডান পক্ষ থেকেও তোমাকে একই সংখ্যা বিয়োগ দিতে হবে। কি করতে হবে? একই সংখ্যা বিয়োগ দিতে হবে। আবার মনে করো আছে এ ইকুয়াল টু বি, যদি তুমি অবশ্যই বা দিতে হবে, যদি তুমি বাম পক্ষকে সি দ্বারা গুণ করো, তাহলে ডান পক্ষকে সি দ্বারা গুণ করতে হবে। আবার যদি তুমি বাম পক্ষ এ ইকুয়াল টু বি, বাম পক্ষকে যদি তুমি সি দ্বারা ভাগ করো, ডান পক্ষকেও তুমি সি দ্বারা ভাগ করতে হবে। এই জায়গায় যে কয়টা? পাঁচটা, চারটা, 2 3 1 2, এই জায়গা 3 4। কি দাঁড়ালো? যে সমান চিহ্নের উভয় পক্ষে একই সংখ্যা দ্বারা, যদি সমান চিহ্নের বাম পক্ষকে যেই সংখ্যা দ্বারা তুমি গুণ করবা, ডান পক্ষকে তুমি সেই একই সংখ্যা দ্বারা যোগ করতে হবে। যদি বাম পক্ষ থেকে কোনো কিছু বিয়োগ দাও, কোনো সংখ্যা, বাস্তব সংখ্যা বিয়োগ দাও, তাহলে ডান পক্ষেও তোমাকে এই বাস্তব সংখ্যা বা চলক বা সাংখ্যিক সহগ যে যাকে বলে বিয়োগ দিতে হবে। আবার যদি বাম পক্ষকেও তুমি সি দ্বারা গুণ করো, ডান পক্ষকে করতে হবে। বাম পক্ষকে যদি তুমি যেই সংখ্যা দ্বারা ভাগ করবা, ডান পক্ষকে একই সংখ্যা দ্বারা তুমি গুণ করবা। যদি এইগুলা তোমার মনে থাকে, তাহলে অবশ্যই তুমি সরল সমীকরণ ক্যালকুলেশনের ক্ষেত্রে তুমি কোনো সমস্যার সম্মুখীন হবে না, তুমি সহজে সমীকরণ সমাধান করতে পারবে। আমরা এখন একটু বোর্ডগুলা মুছি, আমরা কিছু অঙ্ক করব, দেখব যে এই যে নিয়মগুলা লিখলাম, এইগুলা কি গণিতের সরল সমীকরণের ক্ষেত্রে প্রয়োগ করা যায় কি যায় না। মনে করো একটা সমীকরণ আছে তোমার বইয়ের মধ্যে, 2x minus 1 equal to 5। তাহলে তোমাকে কি করতে হবে? বা 2x minus 1 equal to 5, এই বাম পক্ষ থেকে -1 কে উঠাতে হলে অবশ্যই তোমাকে এই ডান পক্ষে একটি, বাম পক্ষে একটি +1 নিতে হবে। এই -1 কে উঠাতে হলে বাম পক্ষে অবশ্যই তোমাকে একটি +1 নিতে হবে, তার বিপরীত ধর্মী নিতে হবে। এই জায়গায় তোমাকে লিখতে হবে +1, এটা হলে হবে। বা 2x, এই যে প্লাস আছে, +1 -1, -1 +1 চলে যাবে, কি থাকলো? ইকুয়াল বা সমান চিহ্ন, 5 + 1 6। এখন যদি তুমি 2x 6 উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ দাও, আমি কিভাবে বুঝবো যে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করতে হবে? প্রথমত আমাকে দেখতে হবে যে বাম পক্ষে চলকের সামনে
যে সাংখ্যিক সহগ বা সহগ যেটি আছে এটি সংখ্যাটা কত, এই জায়গায় 2, তাহলে তোমাকে 2 দ্বারা ভাগ করলে হবে। আবার দেখা যাচ্ছে এই যে ডান পক্ষে 6 আছে, 6 সংখ্যাটাকেও 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে উভয় পক্ষে তুমি 2 দ্বারা ভাগ করলে। অতএব 2 কে যদি ভাগ করি তাহলে 1x, এটা যদি করি 3 হবে। আমি কখন গিয়ে থামবো? আমি সমীকরণের ক্ষেত্রে কখন বুঝবো যে এই চলকের মূল এত? যখন দেখব আমার এই চলকের, খুব ভালোভাবে মনে রাখতে হবে, এই যে চলক আছে এই চলকের যখন সহগটা 1 হবে তখন আমাকে ধরে নিতে হবে যে আমার ক্যালকুলেশনটা হয়ে গেছে, বা এইটা ধরে নিতে হবে যে আমি এমন সংখ্যা দ্বারা ভাগ করব, উভয় সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষকে এমন সংখ্যা দ্বারা ভাগ করব, ভাগ করলে চলকের সহগ 1 হবে। এই জায়গাটা লিখতে হয় না, 1x যে কথা, x একই কথা, কি কথা? একই কথা। তাহলে x এর মূল হচ্ছে 3। এইগুলা খুব সহজে সমাধান নির্ণয় করা যায়। আর একটি করতে পারি যে তোমার বইয়ের মধ্যেই দেওয়া আছে এইগুলা, x plus 1 equal to 5 বা x equal to plus 5 plus 1 ছিল, আমি নিয়ে এসেছি -1, একটু আগে এটা করে দিয়েছি -1। দেখো উভয় পক্ষে আমরা কি দেখেছিলাম যে a সমান b, a মাইনাস যদি c হয় তাহলে b মাইনাস c হবে। উভয় পক্ষ থেকে একই সংখ্যা দ্বারা বিয়োগ করতে হবে। নিয়ে আসলাম, নিয়ে আসার ফলে +1 -1 চলে গেল। এর মানে বাম পক্ষে আর কোনো সাংখ্যিক সহগ থাকলো না, শুধুমাত্র x একটি চলক থাকলো। 5 থেকে 1 গেলে কি 4, এটা একটু আগে করে দিয়েছি। আর একটা দেখি, এইগুলা যখন আমরা ক্যালকুলেশন শিখে যাব আমাদের কাছে সহজ মনে হবে। আর একটা দেখতে পারি যে মনে করো একটা সমীকরণ আছে x - 3 = 7 বা x -3, ওই -3 কে উঠাতে হলে তোমাকে, ওই -3 কে তোমাকে বাম পক্ষ থেকে উঠাতে হলে তোমাকে নিয়ে আসতে হবে +3। যেহেতু বাম পক্ষে +3 নিয়ে আসছি তাহলে ডান পক্ষেও আমাকে +3 নিয়ে আসতে হবে। অতএব লাস্টটার আগে যখন x এর মূলটা একটি পাওয়া যাবে এই ক্ষেত্রে তখন অতএব দিতে হবে, এটা গাণিতিক নিয়ম। +3 -3 -3 +3 চলে গেল, x এর জায়গায় x, 7 + 3 10, তোমার উত্তরটা হয়ে গেল। এইগুলা তুমি খুব সহজে নির্ণয় করতে পারবে। আরেকটা দেখি তোমার বইয়ের মধ্যে উদাহরণ 3, 2z + 5 = 15 বা 2z + 5 নিয়ে আসো ঋণাত্মক -5, 15 -5 প্লাস ছিল, তার বিপরীতটা নিয়ে আসছো। সংখ্যা রাখার ক্ষেত্রে তোমরা জানো এটা, এই জায়গায় 2z এর জায়গায় 2z, ওকে। আর এই +5 -5 চলে যাবে, এই জায়গায় 15 - 5 তাহলে কি হবে? 10 হবে। এখন যদি তুমি উভয় পক্ষকে কি করো? 2 দ্বারা ভাগ দিয়ে দাও। অতএব z, 2 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, 1 দ্বারা z কে গুণ করলে z, সমানের জায়গায় সমান, 5 × 2 = 10। এইগুলা খুবই সহজ নিয়ম। z একটি চলক, এই চলকের মূল হচ্ছে +5। অঙ্কগুলা আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো যদি কয়েকটি নিয়ম আমরা মনে রাখতে পারি।
এবং এইগুলা সহজ, এইগুলা ধারাবাহিকতা বজায় রেখে যখন আমরা সামনের ক্লাসে অগ্রসর হব তখন বাকি সমাধানগুলো আমরা নির্ণয় করতে পারবো। মনে করে দেওয়া আছে 5 - x = 7, বা এই 5 - x তুমি নিয়ে আসবা -5, 7 উভয় পক্ষে -5, বা -x = 2। কিভাবে হলো? এটা তো কি আছে, প্লাস আছে, +5 -5 চলে যাবে, আর যদি 7 থেকে 5 বিয়োগ দিই তাহলে 2 হবে। এখন কথা হলো চলক বা মূল তাকে আমরা ধরছি, ওইটা কখনো মূলের মান ঋণাত্মক হতে পারে কিন্তু মূল ঋণাত্মক নয়। এই জায়গায় আমাকে একটি কাজ করতে হবে, বা -1 গুণ -x, -1 গুণ 2, এই মাইনাস আর এই মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে। 1 দ্বারা x কে গুণ করলে xই হবে, x এর সামনে প্লাস না দিলে চলবে, দেখা যাবে যে এই জায়গায় প্লাস আছে, ওই জায়গায় মাইনাস, ওই জায়গায় প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1 দ্বারা 2 কে গুণ করলে 2ই হবে। কি হবে? 2ই হবে। এর পরবর্তী অঙ্কটা করি, কয়েকটা অঙ্ক করব। একটা অঙ্ক দেওয়া আছে 5y - 2 = 3y + 8। ওকে, বা ওই জায়গায় আছে 5y - 2, তোমাকে নিয়ে আসতে হবে +2। যেহেতু বাম পক্ষে +2 নিয়ে আসছি, অবশ্যই ডান পক্ষেও +2 নিয়ে আসতে হবে। কি দেখলাম? -2 +2 চলে গেল। ওকে, 5y = 3y + 8 আর 2, অবশ্যই 10। বা আমরা সরল সমীকরণের ক্ষেত্রে জানি যে চলক বাম পক্ষে আর চলকের মান ভ্যালু ডান পক্ষে, তাহলে ওই -3 কে, ওই +3 কে আমাকে বাম পক্ষে নিয়ে আসতে হবে। এর পদ্ধতি কি? যে 5y - 3y, 3y + 10 - 3y, উভয় পক্ষ কি নিয়ে আসছি? -3y, উভয় পক্ষে কি নিয়ে আসছি? -3y। বা 5y, সরি 5y থেকে যদি 3y চলে যায় 2y, +3y - 3y, কি রয়ে গেল? 10। এখন যদি আমি উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি, কেন 2 দ্বারা ভাগ করব? কারণ y এর সহগ 1 হবে, y, অতএব কি হবে? 5 হবে। আমার মনে হয় এই বিষয়গুলা তোমরা বুঝতে পারবা, আর এই বিষয়গুলা বুঝে উঠলে পরবর্তীতে অঙ্কর ক্ষেত্রে কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না। ওকে, আমরা অনুশীলনীর মধ্যে কয়েকটা অঙ্ক আছে, এইগুলা করি। ওকে, অনুশীলনীর 12 থেকে 23 কি আছে? যে এটাকে বলতে পারি দেওয়া আছে x + 4 = 13, বা x + 4 নিয়ে আসবো তার বিপরীত 13, এই জায়গায় +4 এর বিপরীত -4 নিয়ে আসি বাম পক্ষে, ডান পক্ষেও নিয়ে আসবো -4, বা x দেওয়া লাগবে না। অতএব এই জায়গায় +4 -4, ওকে, কি আসবে?
ওই 13 থেকে যদি 4 চলে যায় অবশ্যই 9 হবে। আর একটা অঙ্ক দেখি, পরের অঙ্ক প্রতি ক্ষেত্রেই বলতে হবে দেওয়া আছে x প্লাস 5 ইকুয়াল টু 9 বা x প্লাস 5 মাইনাস 5 9 মাইনাস 5। যেহেতু বাম পক্ষে প্লাস 5 আছে তখন আমাকে মাইনাস 5 নিয়ে আসতে হবে। যদি আমি এই 5 কে উঠাতে হয়, এটা চলে গেল, অতএব x ইকুয়াল টু এই প্লাস 9 থেকে যখন আমি মাইনাস 5 বিয়োগ করব, আমার x এর মূল হবে প্লাস 4। কি হবে? প্লাস 4 হবে। আবার 14 নম্বর আছে, দেখিয়া প্রথমে বলতে হবে দেওয়া আছে কি আছে, দেওয়া আছে y প্লাস 1 ইকুয়াল টু 10। ওকে, বা y প্লাস 1, ওই 1 কে উঠাতে হলে মাইনাস 1 নিয়ে আসতে হবে বাম পক্ষে, তাহলে ডান পক্ষেও আমাকে মাইনাস 1 নিয়ে আসতে হবে। অতএব y ইকুয়াল টু প্লাস 1 মাইনাস 1 চলে যাবে। ওই প্লাস 10 থেকে যদি মাইনাস 1 বিয়োগ করি অবশ্যই প্লাস 9 আসবে, প্লাস দিতে হবে না। y এর মূল কত হলো? 9। এরপরে 15 প্রত্যেকটা করব। y দেওয়া আছে, বলবো প্রথমে প্রতি ক্ষেত্রে যে y মাইনাস 5 ইকুয়াল টু 11, বা y ওই মাইনাস 5 কে উঠাতে হবে, নিয়ে আসবো প্লাস 5। যেহেতু বাম পক্ষে আমি নিয়ে আসছি প্লাস 5, আমাকে ডান পক্ষেও নিয়ে আসতে হবে প্লাস 5, ওইটা চলে যাবে। অতএব y ইকুয়াল টু 11 আর 5 যোগ করলে 16 হবে। ওকে, এই নিয়মগুলো যদি আমরা মনে রাখতে পারি, ক্যালকুলেশন গুলা, এগুলা খুবই সহজ। এইগুলা তোমরা যারা সমাধান করবা খুবই সহজ হবে। 16 নম্বর দেওয়া আছে, প্রথমে বলতে হবে, তারপরে বলতে হবে z প্লাস 3 ইকুয়াল টু 15, বা z প্লাস 3, ওই প্লাস 3 কে উঠাতে হলে আমাকে নিয়ে আসতে হবে মাইনাস 3। ওকে, যেহেতু বাম পক্ষে মাইনাস 3 নিয়ে আসছি, ডান পক্ষে মাইনাস 3, অতএব z প্লাস 3 মাইনাস 3, 15 থেকে যদি 3 বিয়োগ করি অবশ্যই কত হবে? 12 হবে। এগুলা কি হবে? অবশ্যই 12 হবে। সমীকরণের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সব সময় দৃষ্টি রাখতে হবে যে আমি বাম পক্ষে কত নিচ্ছি এবং ডান পক্ষে কত নিচ্ছি। দেখো, আমি একটা সমীকরণ 17 নম্বরটা দেখছি যে দেওয়া আছে 3x ইকুয়াল টু 12। ওকে, আমি এই জায়গায় কি করব, যে আমি বাম পক্ষকেও 3 দ্বারা ভাগ করব, ডান পক্ষকে এই যে c দ্বারা, a সমান b, c একই সংখ্যা দ্বারা ভাগ করা। তাহলে ওই চলক হবে 3 দ্বারা 3 কে ভাগ করলে 1, 1 দিয়ে x কে গুণ করলে 1x, যে কথা x একই কথা। ওকে, সরি, 3 দ্বারা 12 কে ভাগ করলে 4 হবে। এটা आंसर হয়ে গেল। ঠিক আছে, প্রতি ক্ষেত্রে তোমাকে যদি এই বিষয়গুলা খেয়াল রাখতে পারো তুমি নিজে, তাহলে অবশ্যই তোমার অঙ্ক করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তারপর আমরা কত নম্বর দেখব? 18 নম্বর। কি আছে? দেওয়া আছে 2x প্লাস 1 ইকুয়াল টু 9, বা 2x প্লাস 1 নিয়ে আসতে হবে মাইনাস 1। যেহেতু বাম পক্ষে মাইনাস 1 নিয়ে আসছি, ডান পক্ষে মাইনাস 1 নিয়ে আসতে হবে, বা 2x প্লাস 1 মাইনাস 1 চলে যাবে, 9 থেকে প্লাস 9 থেকে মাইনাস 1 চলে গেলে প্লাস 8। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে দাও। অতএব 2 একে 2, 2 দ্বারা 8 কে যদি ভাগ করি, 2 দ্বারা 8 কে ভাগ করলে ভাগফল 4। এইটা হবে। এরপরে 19 নম্বর একটা অঙ্ক আছে। কি আছে দেখি, 4x মাইনাস 5, অবশ্যই প্রতি ক্ষেত্রে বলতে হবে দেওয়া আছে। এরপরে কি হবে? -5 ইকুয়াল টু 11,
বা 4x ছিল -5 নিয়ে আসতে হবে +5, বাম পক্ষে নিয়ে আসছি, ডান পক্ষেও নিয়ে আসতে হবে, এটা চলে যাবে। বা 4x = 16, 11 আর 5 যোগ করলে 16, উভয় পক্ষে 4 নিয়ে আসো, 4 নিয়ে আসো, অতএব নিচে বসাবা 4 একে 4, 4 4 16, এই 16কে 4 দ্বারা ভাগ করলে x এর মূল কত হবে? 4 হবে। এই ক্ষেত্রে তোমরা দেখলা যে যাকে আমি উঠাতে চাই না কেন আমার ঠিক বিপরীত সংখ্যাটি নিয়ে আসতে হবে। 19 পরে 20 কি আছে বলতে হবে, দেওয়া আছে 3x - 5 = 7 বা 3x - 5, 5 কে উঠাতে হলে +5 নিয়ে আসতে হবে, +5 বা 3x এর জায়গায় 3x, এটা চলে যাবে, প্লাসে মাইনাসে চলে যাবে, 7 আর 5 12, উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করা। অতএব x = 3 একে 3, x এর সহগ অবশ্যই 1, 3 4 12। 21 নম্বর অঙ্ক করতে হবে, দেওয়া আছে 7x - 2 = x + 16 বা 7x - 2 নিয়ে আসতে হবে +2, x + 16 + 2, এটি মাইনাস উভয় পক্ষে +2 যোগ করলাম বা +2 - 2 7x, x এই জায়গায় +16 + 12 + 18 বা +x - x, x + 18, এই x কে উঠাতে হলে উভয় পক্ষে নিয়ে আসতে হবে -x বা উভয় পক্ষে যোগ করতে হবে -x, এটা চলে যাবে। অতএব আরেক লাইন হবে হয়তো, বা 7x টা কি 1x চলে গেলে 6x = 18, উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ করো, কত হবে? অতএব 1 দ্বারা x কে গুণ করলে x, 318, x এর মূল কত হলো? 3। আর একটা সংখ্যা আছে কত, 22 নম্বর হয়তো, 22 কি যে 3 - x, তারপরে হবে 14 বা 3 - x -3 14 - 3, এটা যেহেতু প্লাস এই জন্য -3 নিয়ে আসছি, দিয়ে চলে যাবে, -x +14 থেকে -3 চলে গেলে +11 বা -1 গুণ -x -1 গুণ 11, অতএব মাইনাসে মাইনাসে প্লাস, x এর জায়গায় x, 1 দ্বারা x কে গুণ করলে x ই হবে, এই জায়গায় 1 আর এই জায়গায় আমরা লিখতে পারি +11, প্লাসে মাইনাসে মাইনাস, 1 দ্বারা 11 কে গুণ করলে 11। ওকে, এই অঙ্কগুলো অত্যন্ত সহজ, কিন্তু ক্যালকুলেশনের ক্ষেত্রে তোমরা এগুলোর মধ্যে বেঁধে যাও, তোমরা দেখা যায় পারো না। এরপরে 23 লাস্টের অঙ্কটা কি আছে, দেওয়া আছে 2x + 9 = 3 বা 2x এর জায়গায় 2x + 9 নিয়ে আসতে হবে, +9 এই জায়গায় বাম পক্ষ থেকে উঠাতে হলে -9 নিয়ে আসতে হবে, 3 - 9 বা 2x এটা প্লাসে মাইনাসে চলে যাবে, -3 -9 থেকে +3 যদি চলে যায় -6, উভয় পক্ষকে আবার 2 দ্বারা ভাগ করো, এই জায়গায় প্লাস এই জায়গায় প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 2 একে 2 বা দিয়ে এক লাইন বুঝার স্বার্থে করি, এই জায়গায় প্লাস আছে, প্লাসে মাইনাসে ভাগ করলে মাইনাস হবে, 3 × 2 = 6, অতএব x = -3। এই অঙ্কগুলা, এই প্রত্যেকটা অঙ্ক 7 এর ক্ষেত্রে কাজে লাগবে, 8 এর ক্ষেত্রে কাজে লাগবে,
9 10 ক্ষেত্রে কি লাগবে, কাজে লাগবে। অবশ্যই দেখবা তোমরা যে এই অঙ্কগুলা প্রতি ক্ষেত্রে কাজে লাগছে। আমরা এই নিয়মগুলা দিয়ে আমরা বাস্তব জীবনের সমস্যাগুলো কি করতে পারবো, সমাধান করতে পারবো। একটি সমাধান দেখি, উদাহরণে আবার চলে যাই। বাস্তব সমস্যার সমাধান করতে হলে প্রথমে তোমাকে সমীকরণ গঠন করতে হবে এবং সমাধান নির্ণয় করতে হবে। মনে করো তোমার বইয়ের 6ষ্ঠ শ্রেণীর বইয়ের উদাহরণ 6 কি দেওয়া আছে, কোন সংখ্যার দ্বিগুণ। এর আগের অধ্যায়ে আলোচনা করেছি পূর্ণ সংখ্যার অধ্যায়। কোন সংখ্যার দ্বিগুণ, এই কোন সংখ্যা, এই সংখ্যাটা আমার আসলে জানা নেই, এই সংখ্যাটা আমার অজানা। তখন আমি বলতে পারি যে মনে করি, কি করি, মনে করি অজানা সংখ্যাটি, অজানা সংখ্যাটি x, অথবা বলতে পারি এটা অজ্ঞাত সংখ্যাটি x। দুইটা থেকে একটি বললে হবে। এই জায়গায় বলছে যে কোন সংখ্যা আমার জানা নেই, আমাকে এই সংখ্যাটা ধরে নিতে হবে যে অজানা সংখ্যাটি x বা অজ্ঞাত সংখ্যাটি x। কোন সংখ্যার দ্বিগুণ, তাহলে আমরা বলবো x এর দ্বিগুণ, x এর দ্বিগুণ, x গুণ দ্বিগুণ 2 কি হবে, সহগ আগে আসবে, চলক পরে যাবে 2x। এখন বলবো প্রশ্ন মতে, অথবা বলতে পারি প্রশ্নানুসারে, যে কোনো একটি বললে হবে, যে কোনো একটি বললে হবে। প্রশ্ন মতে বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে, কোন সংখ্যার দ্বিগুণের সাথে, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে +5 যোগফলটা হবে 17। দেখো আগে হয়েছে কি হয়েছে না, এটাও গাণিতিক সমীকরণে প্রকাশ পেয়ে গেল। এই জায়গায় আমাদেরকে কি করতে হবে, বা 2x, এই +5 উঠাতে হলে আমাকে উভয় পক্ষে নিয়ে আসতে হবে -5, এটা চলে যাবে, বা 2x = 17 থেকে 5 চলে যদি যায় 12, আবার উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করব, কত হবে 6। হবে কি হবে না, অবশ্যই হবে। এখন কোন সংখ্যার সাথে আমাদের উদ্দীপকে বা এই অঙ্কটার সমস্যার ক্ষেত্রে লেখা হয়েছে যে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে, আমি যদি শুদ্ধি পরীক্ষা যাই, কি পরীক্ষা যাই, শুদ্ধি পরীক্ষা, শুদ্ধি পরীক্ষা যাই, কি লিখব, বাম পক্ষ 2x + 5, 2 এর জায়গায় 2, x এর মান 6, 5, 6 দুগুণা 12 প্লাস 5 17, অবশ্যই ডান পক্ষ সমান হয়ে গেল। এই অঙ্কগুলা পরীক্ষার মধ্যে থাকে, পরীক্ষার মধ্যে না থাকলে আপাতত এই বড় সমীকরণগুলা ক্যালকুলেশন করার ক্ষেত্রে, সমস্যাগুলা সমাধানের ক্ষেত্রে এগুলা প্রতি ক্ষেত্রে কাজে আসবে। হ্যাঁ, আরেকটি সংখ্যা হয়তো আছে, দেখি এই সেম অঙ্কটা অনুশীলনীর মধ্যে আছে। কি আছে, এই সেম অঙ্কটা অনুশীলনীর মধ্যে আছে, যে অনুশীলনী 6ষ্ঠ শ্রেণীর অনুশীলনী 5 এর অঙ্ক নাম্বার 24। কত নাম্বার, অঙ্ক নাম্বার 24। তোমাকে সর্বপ্রথম বলতে হবে যে মনে করি 24 নম্বর অঙ্কটা দেওয়া আছে কোন সংখ্যার,
কোন সংখ্যা। আমি জানি না, এটা বলবো যে অজ্ঞাত সংখ্যাটি x। বলছে কোন সংখ্যার দ্বিগুণ, তাহলে x এর দ্বিগুণ কত হবে? 2x হবে। x এর দ্বিগুণ 2x হবে। দ্বিগুণের সাথে 6 যোগ করতে হবে। এই জায়গায় আসো। প্রশ্ন মতে দ্বিগুণের সাথে 6 যোগ করতে হবে। দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল হবে 14 বা 2x প্লাস 6, উঠাতে হলে -6 নিয়ে আসতে হবে, তার বিপরীত সংখ্যা 6 বা 2x প্লাস 6 -6 চলে যাবে, 14 থেকে 6 যদি চলে যায় তাহলে 8। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করা, x হবে এই জায়গায় 4 2 8। x এর মান কত হলো? x এর মূল 4 হলো। এইগুলা সহজ। এরপর অঙ্কগুলো আমরা করি ধারাবাহিকভাবে। দেখবা একই কথা বারবার বলতে হবে। 25 নম্বর অঙ্ক, কোন সংখ্যা মনে করি অজানা, আমার জানা নেই, অজানা সংখ্যাটি x। কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করতে হবে, তাহলে আমি সরাসরি বলবো প্রশ্ন মতে কি কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 11। বিয়োগফল কত হবে? 11 বা x -5, ওই বাম পক্ষের -5 উঠাতে হলে +5 নিয়ে আসতে হবে। 11 + 5, অতএব এটা চলে যাবে x = 16। 11 আর 5 যোগ করলে 16। অঙ্কগুলো খুবই সহজ, অঙ্কগুলো কি খুবই সহজ। এরপরে 26 নম্বর অঙ্ক কি? 26 নম্বর অঙ্ক, কোন সংখ্যার দ্বিগুণ কোন সংখ্যার 7 গুণ, কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে। তো মনে করি সংখ্যাটি x, তাহলে x এর কত গুণ? 7 গুণ দেওয়া আছে। 7 গুণ কত হবে? 7x হবে। তারপরে বলো প্রশ্ন মতে কি 7x কার সমান? 21 এর সমান বা 7x = 20। উভয় পক্ষে একই সংখ্যা নিতে হবে, তাহলে কি হবে? x এর জায়গায় x, 7 একে 7, x এর ভ্যালু অবশ্যই 1, লিখতে হবে না, 3 7 21। এখন এই জায়গায় যদি তুমি বসাও x এর ভ্যালু যদি তুমি 3 বসাও, তাহলে তোমার 3 7 21 এসে যাবে, ডান পক্ষের সমান হয়ে যাবে। ওকে, 2 এর অঙ্ক নাম্বার 27। কোন সংখ্যার 4 গুণের সাথে, কোন সংখ্যার 4 গুণ, কোন সংখ্যাকে x এর 4 গুণ, কোন সংখ্যার 4 গুণ যদি হয় 4x হবে, তাহলে কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে, 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল হবে 23 বা 4x প্লাস 3 উঠাতে হলে -3 নিয়ে আসতে হবে, বাম পক্ষে -3 নিয়ে আসতে হবে। 4x প্লাস 3 -3, 23 থেকে যদি 3 চলে যায় 20, উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করো, অতএব 4 একে 4, x এর সহগ 1, 4 5 20, তোমার উত্তরটা হয়ে যায়। ওকে, ওইটা হয়ে যায়। আমরা পরবর্তী অঙ্ক করি। কত নাম্বার অঙ্ক? 28 নাম্বার অঙ্ক। ওকে, মনে করি অজানা সংখ্যাটি x। এই ক্ষেত্রে হবে কোন সংখ্যার 5 গুণের সাথে, কোন সংখ্যার 5 গুণের সাথে, তাহলে
এক্স এর 5 গুণ এক্স এর 5 গুণ 5x কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ x এর 3 গুণ 3x যোগ করলে যোগফল 32 হবে। সংখ্যাটি কত? তাহলে প্রশ্ন মতে 5x এর সাথে যদি 3x যোগ করি তাহলে হবে 32। ওকে, এটাই তো, হ্যাঁ 32। বা 5x আমরা দেখেছি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 5x 3x সদৃশ্য পদ যোগ হয় বিয়োগ হয়, x x x 5r দুইটা প্লাস কত হবে? 8 হবে। 8x ইকুয়াল টু 32। উভয় পক্ষকে 8 দ্বারা ভাগ দাও, অতএব 8 একে 8, x হবে 4 8 32, 4 8 32, 8 একে 8, 8 দুগুণা 16, 3 8 24, 4 8 32। এটা হয়ে গেল x এর ভ্যালু। এখন বলছে যে সংখ্যাটি কত? এই জায়গায় তুমি বলতে পারো, এই জায়গায় মনে করি সংখ্যাটি, মনে করি সংখ্যাটি x, বা মনে করি অজানা সংখ্যাটি x, তাও হবে একই, হবে একই কথা। এরপরে 29 নম্বর অঙ্ক। 29 নম্বর অঙ্কে দেওয়া আছে যে কোন সংখ্যার 4 গুণ মনে করি অজ্ঞাত সংখ্যাটি x, মনে করি অজ্ঞাত সংখ্যাটি x। কোন সংখ্যার 4 গুণ? x এর 4 গুণ 4x, x এর 4 গুণ 4x। কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ, তাহলে x এর দ্বিগুণ, কয় গুণ? দ্বিগুণ, 2x। প্রশ্ন মতে কি? প্রশ্ন মতে 4x থেকে কত বিয়োগ দিতে হবে? 2x। বিয়োগ ফল হবে 24, বা 4x থেকে যদি প্লাস 4x হয়, মাইনাস 2x হয়, x হবে 4 থেকে 2 চলে যায়, 2 হবে, প্লাস হবে 2x ইকুয়াল টু 24। ওকে, বা 2x কে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি, 2 একে 2, অতএব 12 দুগুণা 24। হয়েছে কি হয়েছে না? হয়েছে, অবশ্যই হয়েছে। আমরা এইভাবে প্রত্যেকটা সমস্যার সমাধান করতে পারি। কি করতে পারি? প্রত্যেকটা সংখ্যা আমরা সমাধান করতে পারি। কারণ যখন তোমাকে বাস্তব সমস্যা থেকে সমীকরণ গঠন করবে, আর সমীকরণ গঠনের ক্ষেত্রে যখন তোমার সমীকরণটি হয়ে যাবে, তখন আর তোমার ক্যালকুলেশন করতে কোনো সমস্যা হবে না, ইনশাআল্লাহ। কি হবে না? সমস্যা হবে না। এই অঙ্কের আরো কয়েকটি অঙ্ক রয়েছে, পরবর্তী ক্লাসে, অবশ্যই পরবর্তী ক্লাসে আপলোড দিয়ে দেব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।